রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা কর্মপরিকল্পনা প্রস্তাব প্রধান উপদেষ্টার। বাংলাদেশের প্রশংসায় ভাসল যুক্তরাষ্ট্র। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করল সরকার। সর্বোচ্চ পুরস্কার ৫ লাখ টাকা। জুলাই আন্দোলনকারীদের কালো শক্তি বলে আখ্যা। ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র জনতার অবস্থান, সেনা মোতায়েন। হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার পলক। তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় সিআইডি। এবং যুদ্ধ পরবর্তী বড় যোগাযোগ। জম্মুর তাওই নদীতে বড় ধরনের বন্যার শঙ্কা। পাকিস্তানকে বন্যা সতর্কবার্তা পাঠালো ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রোহিঙ্গা ঢলের ৮ বছর পূর্তিতে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ। উখিয়া টেকনাফে আশ্রিত ১৪ লাখ রোহিঙ্গার টেকসই প্রত্যাবাসন ও সংকট সমাধানে সোমবার হোটেল বে ওয়াচে আয়োজিত এই সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৭ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ২০১৭ সালের ২৫ আগস্ট লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। জান্তা বাহিনী নির্যাতন নিপীড়ন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেন তারা। নাফ নদীর কাদা ভেঙে এপারে ওপারে ছুটে চলা রোহিঙ্গাদের সেই অনিশ্চিত যাত্রা ৮ বছর পেরিয়ে ঘনীভূত হয়ে আছে দীর্ঘশ্বাসে। মিয়ানমারের প্রতিশ্রুতি আর বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার পরও একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি নিজের জন্মভূমিতে। নতুন ও পুরানো মিলে উখিয়া টেকনাফে এখন ১৪ লাখের মতো রোহিঙ্গার বাস। এর ওপর গেল রমজানে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন আগামী ঈদ রোহিঙ্গারা নিজ ভিটায় গিয়ে উদযাপন করবেন। কিন্তু এই ঘোষণার পর মিয়ানমার অভ্যন্তরে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে তাতে আবারও শঙ্কায় পড়েছে ডক্টর ইউনূসের ঘোষণা। এমনই সংকট মুহূর্তে রোহিঙ্গা ঢলের ৮ বছর পূর্তিতে প্রত্যাবাসন স্বপ্ন নিয়ে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সংলাপ। It will be a historic blunder if we wait for seeing the very last Rohingya living Rakhine. We cannot let it happen. International commitment is to help the Rohingyas to go back to their own home. When Secretary General came in March here to be with the Rohingyas during the month of fasting, and he himself gone through the fasting for the whole day and meet for iftar, breaking of the fast. সোমবার কক্সবাজারের হোটেল বেওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংকট সমাধানে ৭ দফা কর্মপরিকল্পনার প্রস্তাব করেন তিনি। You may recall that last year in the United Nations General Assembly, I made a 3-point proposition to address the Rohingya crisis. In recognition of my call, the high-level conference was envisaged for this year's General Assembly. এছাড়াও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত সম্পদ সংস্থাপন করা সম্ভব নয়। They came to Bangladesh to save their lives. Unfortunately, the barbaric attack and persecution still persists. Hence, we see fresh arrivals at our doorsteps every day. On this fateful day, it is our moral responsibility to take the right side of history. কক্সবাজারে হোটেল বেওয়াচে অনুষ্ঠিত এই সংলাপে অংশগ্রহণ করছেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শেষ হবে ২৬ আগস্ট। এই সংলাপ থেকে আসা প্রস্তাব ও বক্তব্যগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে তুলে ধরার কথা বলছে সরকার। নিউ ইয়র্কে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রায় ১৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। সেখানে রোহিঙ্গা সহ নিপীড়নের শিকার মিয়ানমারের অন্যান্য জনগোষ্ঠীর দুর্দশা গুরুত্ব সহকারে আলোচনা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে দ্বিতীয় দিনের শুনানি চলছে। সোমবার সকাল ১০টায় শুরু হয়ে এখন পর্যন্ত খুলনা বিভাগের ৭টি সংসদীয় আসনের শুনানি সম্পন্ন করেছে কমিশন। সকালে নির্বাচন কমিশন ভবনে শুনানি কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় দিনের শুনানি শুরু হয় সাতক্ষীরা ও যশোরের কিছু আসন নিয়ে।
দিনব্যাপী পর্যায়ক্রমে শুনানি হবে বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানের কিছু আসন নিয়ে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে শুনানিতে অংশ নেন অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুনানি শেষে সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের বেশ কিছু আসনের সীমানা নিয়ে দাবি ও আপত্তি নিয়ে মতামত তুলে ধরেন আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দরা, স্থানীয় জনগণ। দিনব্যাপী খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের 10 জেলার 20টি সংসদীয় আসনের শুনানি চলবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দেওয়ার বিষয়ে পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, লুট হওয়া পিস্তলের জন্য 50,000, শটগানের জন্য 50,000, চায়না রাইফেলের জন্য 1 লাখ, এসএমজির জন্য 1,50,000, এলএমজির জন্য 5 লাখ, প্রতি রাউন্ড গুলির জন্য 500 টাকা পুরস্কার দেওয়া হবে। উপদেষ্টা বলেন, কেউ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করব। এর আগে 10 আগস্ট, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার মিলবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের কালো শক্তি আখ্যায়িত করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সকাল থেকে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ চালিয়ে যান তারা। এ সময় সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এদিকে প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। নিজ জেলা কিশোরগঞ্জে তাকে ঘোষণা করা হয়েছে অবাঞ্ছিত। একই সঙ্গে তার দল বিএনপিও তাকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে শোকজ করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে 8টি বিলাসবহুল গাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রায় 60 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্তে এই তথ্য মিলেছে বলে সংস্থাটি জানিয়েছে। এসব গাড়ি ও যুক্তরাষ্ট্রে 2টি বাড়ি কেনার অবৈধ অর্থ পাচারের অভিযোগও তদন্ত করছে দুদক কমিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নামে যুক্তরাষ্ট্রে 8টি গাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব সম্পদ জব্দে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছে সংস্থাটি। এ বিষয়ে জাগো নিউজের হাতে আসা এক নথিতে বলা হয়, এই গাড়িগুলো জয়ের মালিকানায় থাকতে পারে। এসব সম্পদ নতুন কিংবা পুরনো হতে পারে, প্রকৃত মূল্যের পরিবর্তন হতে পারে। কমিশন বলছে, প্রায় 60 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্তে এই তথ্য পাওয়া গেছে। জয়ের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মামলা করেছে দুদক। দুদকের অভিযোগ, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় জয় ক্ষমতার অপব্যবহার করে হুন্ডি ও অন্যান্য অবৈধ উপায়ে অর্থ পাচার করেছেন। পরে সেই অর্থে তিনি যুক্তরাষ্ট্রে এসব গাড়ি ও 2টি বাড়ির মালিকানা অর্জন করেন। 2টি বাড়ির জন্য খরচ হয়েছে 54 কোটি টাকার বেশি। যেসব গাড়ির খোঁজ পাওয়া গেছে তার মধ্যে রয়েছে 2015 সালের মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস, 2016 সালের মার্সিডিজ বেঞ্চ এস এল ক্লাস, 2015 সালের লেক্সাস জিএক্স 460, 2016 সালের ল্যান্ড রোভার, 2018 সালের ম্যাকলারেন 720S, 2018 সালের মার্সিডিজ বেঞ্চ এমজি জিটি এবং 2001 ও 2003 সালের 2টি জিপ গ্র্যান্ড চেরোকি। এসব গাড়ির আনুমানিক মূল্য প্রায় 4,42,924 মার্কিন ডলার বা 5,38 লাখ টাকা। এর মধ্যে লেক্সাস গাড়িটি নিবন্ধিত রয়েছে জয়ের সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের নামে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলছে। তদন্ত কর্মকর্তা প্রয়োজনে অভিযুক্তের যে কোনো সম্পদ জব্দ করতে পারেন। সে অনুযায়ী আদালতে আবেদন জানানো হবে এবং মামলার বিচার চলাকালে জব্দকৃত সম্পদ আলামত হিসেবে উপস্থাপন করা হবে।
দুদকের অভিযোগ 2000 সাল থেকে 2024 সালের 30 জুন পর্যন্ত ঘুষ, দুর্নীতি ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে জয় অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং বিদেশে পাচার করেছেন। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান জোরদার করেছে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠার 6টি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলার মোট আসামির সংখ্যা 23। জুলাই আন্দোলন চলাকালে ঢাকার কাফরুল থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানাই আদেশ দেন। পলককে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই মোহাম্মদ শাহ আলম। শুনানি শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, এই মামলার কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই, কোনো ডকুমেন্টস নেই। পলকের মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের 19শে জুলাই মিরপুরে SOS আর্মেন মাইনার কলেজ গেটের সামনে গুলিবিদ্ধ হন আব্দুল আলিম নামের এক ব্যক্তি। ওই সময় তার চোখে গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত 1 এপ্রিল তিনি মামলা দায়ের করেন। আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার আদালতে তোলা হবে তাকে, সেই সঙ্গে তার 7 দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে। সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। জসিম উদ্দিন খান বলেন, তৌহিদ আফ্রিদিকে আদালতে তোলা হবে আজ। আদালতে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। মামলার আইইউ রিমান্ডের প্রেয়ার দেবে। তার অলরেডি সিআইডি থেকে কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আগে রোববার আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করে সিআইডি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এই অঞ্চলের অন্যান্য দেশেরও প্রশংসা করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দফতর থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে এই কথা বলেন দফতরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস টমি পেগেট। বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবং এই অঞ্চলের অন্য দেশগুলোকেও প্রশংসা করেছে, যারা মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। 2017 সালের পর থেকে বিভিন্ন সময় মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তার নির্মম নির্যাতন থেকে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 12 লাখেরও বেশি রোহিঙ্গা। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে কূটনৈতিক উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সরকারি পর্যায়ে যোগাযোগ শুরু হয়েছে। সিন্ধু নদীর পানি বন্টন নিয়ে 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী সম্ভাব্য বন্যার পূর্বাভাস দিয়ে পাকিস্তানকে সতর্ক করেছে ভারত। সোমবার সরকারি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার নয়াদিল্লি ইসলামাবাদকে জানায় জম্মুর তাওই নদীতে বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাই কমিশনার পাকিস্তান সরকারের কাছে এই বার্তা পৌঁছে দেয়। এতে বলা হয়, নদীর উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তাওই নদীতে পানি প্রবাহ বেড়েছে, যা পাকিস্তানের নিচু অঞ্চলগুলোয় প্লাবনের আশঙ্কা সৃষ্টি করছে। ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এই দাবি সত্য হলে প্রায় 3 মাস পর দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের যোগাযোগ। ভারতের সতর্ক বার্তার পর পাকিস্তান সরকার জনসাধারণকে সতর্ক করেছে, নিচু এলাকা ও নদী সংলগ্ন অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
প্রায় 2 বছর ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। চোট কাটিয়ে সান্তোসের হয়ে খেলেছেন বেশ কয়েকটা ম্যাচ। আশা করা হচ্ছিল আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাকে হলুদ জার্সিতে ফের দেখা যাবে, কিন্তু আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। অর্থাৎ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জি গ্লোবের প্রতিবেদন থেকে জানা গেছে উরুর চোটে পড়েছেন নেইমার। এখনও অবশ্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেননি। তবে চোটে পড়া নেইমারের সেই দলে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। চোটে পড়ার আগে খুবই বাজে একটি সপ্তাহ গেছে নেইমারের। ভাস্কোর বিপক্ষে তার দল সান্তোস হেরেছে 6-0 গোলের বিশাল ব্যবধানে। ওই হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। তার সেই কান্না এখন আরও বাড়বে নিশ্চয়ই। আবার কবে নেইমার মাঠে নামতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। তবে সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে তাকে যে দেখা যাবে না সেটি এক প্রকার নিশ্চিত। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা কর্মপরিকল্পনার প্রস্তাব প্রধান উপদেষ্টার। বাংলাদেশের প্রশংসায় ভাসল যুক্তরাষ্ট্র। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করল সরকার। সর্বোচ্চ পুরস্কার 5 লাখ টাকা। জুলাই আন্দোলনকারীদের কালো শক্তি বলে আখ্যা। ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র জনতার অবস্থান, সেনা মোতায়েন। হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার পলক। তৌহিদ আফ্রিদির 7 দিনের রিমান্ড চায় সিআইডি। এবং যুদ্ধ পরবর্তী বড় যোগাযোগ। জম্মুর তাউই নদীতে বড় ধরনের বন্যার শঙ্কা। পাকিস্তানকে বন্যার সতর্কবার্তা পাঠালো ভারত। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।